রোজ সকালে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে তো আসো, আর উপার্জনে তো ফুটো কুড়িও নিয়ে আসো না। আরে বক বক বন্ধ করো মিনতি। একে আমি সারাদিন মাঠে পরিশ্রম করি, তারপর আবার তোমার বক বক। মাথা পুরো খারাপ হয়ে যায়। বুঝতে পারছি না কাজ করব না তোমার ঘ্যান ঘ্যানানি শুনবো। মাধবকে রাগ করতে দেখে হঠাৎ মিনতি মন খারাপ করে বলল, আচ্ছা মাধব, তুমি বলো, কত অভাব আর কত কষ্টে থাকবো। আমারও তো ইচ্ছে করে গ্রামে আর 5 জনের মতো খুশিতে থাকতে। নিজের স্ত্রীর হতাশ মুখ দেখে মাধবের রাগ কমে গেল। আর ও মিনতির কাছে এসে বলল, আমি কি করব মিনতি, আর কপালটাই খারাপ আমার। যখনই আমি জমিতে বেশি পরিশ্রম করি আর ভাবি যে ফসল খুব ভালো হবে, তখনই কিছু এমন হয় যে সব ফসল নষ্ট হয়ে যায়। তার উপর আমি জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়ে রেখেছি। আগের বার ফসল নষ্ট হয়ে গিয়েছিল, তাই এবার বীজ কেনার জন্য টাকা নিয়ে এসেছিলাম। আবার এবারও দেখে মনে হচ্ছে না যে ফসল খুব একটা ভালো হবে মিনতি। সব দোষ তোমার জমি, না হলে আর অন্য চাষিদের ফসল কি করে ভালো হয়, আর তোমার ফসলটাই কিছু না কিছু খারাপ চলে আসে। হ্যাঁ, যাই হোক, আমার বিশ্বাস একদিন আমারও সময় বদলাবে। তুমি দেখে নিও মিনতি। এইটা বলে মাধব তার জমিনে চলে গেল। জমিনে প্রচুর রোদে মাধব কাজ করছিল। ঠিক তখনই জমিদার রামলাল তার সাথী রঘুনাথের সঙ্গে এলো। তোর জমিতে চাষ করা বন্ধ কর মাধব। সবার আগে আমার টাকা শোধ কর, যেটা তুই কিছু মাস আগেই ধার নিয়েছিলিস। আরে জমিদার রামলালজি, আমি আপনার ধার খুব তাড়াতাড়ি শোধ করে দেব, সত্যি বলছি। আরে আমি তোকে আর সময় দিতে পারবো না। আমার টাকা এক্ষুনি ফেরত দে, তাও আবার সুদ সহ। আরে জমিদারজি, আপনি তো দেখছেন আমি জমিতে চাষ করছি, আর তো কিছুদিনের মধ্যে ফসল উঠে পড়বে। আমি তখন সব ধার শোধ করে দেব, আমায় একটু সময় দিন। আরে মাধব, তোর এই ফসল তোলার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমি তো দেখে আসছি, তোর যখনই ফসল হয় কখনো পোকা খেয়ে নেয়, কখনো আবার আগুন লেগে যায়, কখনো আবার জলে ডুবে যায়। সত্যি তো এটাই, তোর কপালে চাষবাস নেই। এই জন্য বলছি, আমার আর জমিদার বাবুর সময় নষ্ট করিস না, কথা বলছি। রঘুনাথের কথা শুনে মহেশের রাগ হলো, আর সে বলল, চুপ কর রঘুনাথ, তুই জমিদার মশাইয়ের কাজের লোকের মতো থাক। আমার সঙ্গে বেশি মুখ লাগাস না। ও, আমি তো শুনছিলাম তুই নাকি বেশি রেগে যাস, কিন্তু এবার আমি এমন কাজ করব যে তোর রাগটাই আসবে না। আপনি কি বলতে চাইছেন? তোর মনে আছে যখন বীজ কেনার জন্য তোকে টাকা ধার দিয়েছিলাম, তোর আঙ্গুলের ছাপ নিয়েছিলাম? হ্যাঁ, মনে আছে। কি হয়েছে? তখনই ওই কাগজে তোর জমি আমি আমার নামে করে নিয়েছি। আজ থেকে ওই জমির মালিক আমি, তুই নয়। বুঝতে পেরেছিস তুই? এইটা শুনে মাধব খুব রেগে গেল। আরে এটা তো অন্যায়। এই কটা টাকার জন্য তুমি পুরো জমিন আমার কাছ থেকে নিয়ে নিতে পারো না জমিদার। আরে রঘুনাথ, বাস, অনেক হয়েছে। এক্ষুনি একে জমি থেকে ধাক্কা দিয়ে বের করে দে। এই কথা শুনে রঘুনাথ মাধবকে তার জমিন থেকে তাড়িয়ে দিল। মাধব হতাশ হয়ে তার ঘরে চলে গেল, কিন্তু ওর চোখে রাগ ও অপমানের আগুন জ্বলছিল। কি হয়েছে, তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? আর আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে? মিনতি, ওই জমিদার আমার কাছ থেকে আমার জমিন ছিনিয়ে নিয়েছে। কিছুদিন আগে আমি বীজ কেনার জন্য ওর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। সেই সময় চালাকি করে আমার কাছ থেকে আঙ্গুলের ছাপ নিয়ে নিয়েছে, আর এখন বলছে ওটা ওর জমিন। তাহলে তুমি কি এভাবে চুপ করে থাকবে? বেশি দেরি হওয়ার আগে গ্রামের মোড়লের কাছে যাও। পরের দিন মাধব গ্রামের মোড়লের কাছে গেল। আরে মোড়ল মশাই, আমায় দয়া করুন। ওই জমিদার আমাকে ধোঁকা দিয়ে আমার জমিন নিয়ে নিয়েছে। কিছুদিন আগে বীজ কেনার জন্য আমি কিছু টাকা ধার নিয়েছিলাম, ওই সময় আমার হাতের ছাপ নিয়ে নিয়েছে, আর এখন বলছে ওটা ওর জমিন। মাধব, এই ব্যাপারে আমি তোমাকে কিচ্ছু সাহায্য করতে পারবো না। শুধু আমি কেন, গ্রামের কেউই তোমাকে সাহায্য করবে না, কারণ জমিদার খুবই প্রভাবশালী, সবাই ওকে ভয় পায়।
আমিও চুপ করে বসে থাকবো না। উনি আমার কাছ থেকে আমার জমিন কেড়ে নিয়েছে। একটা কৃষকের কাছে জমিন তার মায়ের মতো। এই বলে সে সোজা উদয়নগর রাজ্যের মহারাজের কাছে গেল। মহারাজের জয় হোক। মহারাজ, ওই জমিদার আমাকে ধোঁকা দিয়ে কিছুটা টাকার জন্য আমার জমিন নিয়ে নিয়েছে। সত্যি যদি ঠাকুরপুর গ্রামের জমিদার তোমার সঙ্গে এমন অন্যায় করেছে, তাহলে তোমার ন্যায় বিচার অবশ্যই হবে। সিপাই, যাও, ঠাকুরপুর গ্রামের ওই জমিদারকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। কিছু সময় পরে জমিদার তার সাথী রঘুনাথের সঙ্গে রাজসভায় হাজির হলো। কি জমিদার, সামান্য কিছু টাকার জন্য মাধব নামে ওই কৃষকের কাছ থেকে পুরো জমিন তুমি নিজের নামে করে নিয়েছো? এটা কি সত্যি? আরে মহারাজ, ও মিথ্যে বলছি। সত্যি তো এটা যে কিছুদিন আগে মাধব তার জমিন আমার কাছে বিক্রি করেছিল। তার বদলে আমি ওকে বেশ কিছু টাকা দিয়েছিলাম। আর ও বলেছিল কিছু মাস পরে জমিন ছেড়ে দেবে। আর আমি যখন ওইটা মনে করাতে গেলাম, ও আমার সাথী রঘুনাথকে অপমান করলো। হ্যাঁ মহারাজ, জমিদার সাহেব ঠিক বলেছে। এইটা শুনে মাধব খুব রেগে গেল। আরে এই দুজন মিথ্যে বলছে মহারাজ, পুরো মিথ্যে। আমি জমিন বিক্রি করিনি। আমি শুধু কিছুটা টাকা ধার নিয়েছিলাম, তাও আবার বীজ কেনার জন্য। কে সত্যি আর কে মিথ্যে এটা জানার একটাই উপায় আছে। কি উপায় আছে মহারাজ? মাধব, তুমি গ্রামের দুজনকে নিয়ে এসো। যে জমিদার আর রঘুনাথের বিরুদ্ধে তোমার হয়ে সাক্ষী দেবে। যদি ওরা প্রমাণ দেয়, তাহলে তুমি সত্যি প্রমাণ হয়ে যাবে, আর তোমার জমিন তোমাকে ফেরত দেওয়া হবে। আর জমিদার, তুমি দুজনকে নিয়ে এসো যারা মাধবকে জমিন বিক্রি করতে দেখেছিল। যাও। জমিদার আর রঘুনাথ ওখান থেকে চলে গেল। মাধবও গ্রামে ফিরে এলো আর গ্রামের লোকের কাছে সাহায্য চাইল, কিন্তু জমিদারের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে রাজি হলো না। পরের দিন মাধব উদাস হয়ে রাজার দরবারে হাজির হলো। মহারাজ, ওই জমিদারের গ্রামে খুব প্রভাব। তার ভয়ে কেউ আমাকে সাহায্য করলো না। আমার হয়ে সাক্ষী দিতে কেউ রাজি হলো না। তখনই জমিদার তার সাথী রঘুনাথের সাথে হাজির হলো, আর ওর সঙ্গে গ্রামের মোড়ল আর হরিপদও ছিল। মহারাজ, এই আমার গ্রামের মোড়ল আর হরিপদ খুব সম্মানীয় ব্যক্তি। গ্রামে এদের খুব সম্মান। আমি এদের সামনে মাধবের কাছে ওর জমি কিনেছিলাম, আর ওকে অনেক টাকা দিয়েছিলাম। আপনি জিজ্ঞাসা করুন। হ্যাঁ মহারাজ, জমিদার সাহেব ঠিক বলেছে, আমাদের সামনে দিয়েছিল। হ্যাঁ মহারাজ, জমিদার মাধবকে টাকা দিয়েছিল, আর মাধব তার জমিন জমিদারকে দিয়েছিল। জমিদার তো সাক্ষী নিয়ে এসেছে, কিন্তু তুমি তো কোনো সাক্ষী আনতে পারোনি মাধব। তাহলে ন্যায় বিচার তো হয়েই গেল, জমিন জমিদারের কাছেই থাকবে। মাধব রেগে মহল থেকে বেরিয়ে সোজা তার বাড়িতে চলে এলো। সন্ধ্যায় মাধব বসেছিল তার ঘরে, তখন হরিপদ আর পঞ্চায়েত তার কাছে এলো। এখন কেন এসেছো? তোমরা দুজনেই তো আমার বিরুদ্ধে মহারাজের কাছে মিথ্যে সাক্ষী দিয়েছো। আবার কি চাই তাহলে নতুন করে? আমাকে ক্ষমা করে দাও মাধব, জমিদার আমাকে ভয় দেখিয়েছিল। আমাকে ক্ষমা করে দাও মাধব, আমার মেয়ের বিয়ে কিছুদিন পর জমিদার ভয় দেখিয়েছিল, যদি আমি মিথ্যে সাক্ষী না দিই ও বিয়ে বন্ধ করে দেবে। আমি অসহায় ছিলাম। হ্যাঁ, এটাই তো হয়। যার টাকা আছে তার প্রভাব চলবে। আমার তোমাদের উপর কোনো রাগ নেই। দোষ না তোমার না আমার, দোষ এই সমাজের। গরিবের কথা শোনার মতো কেউ নেই। মোড়ল ও হরিপদ ওখান থেকে চলে গেল। সময় এভাবে কাটতে থাকলো, আর মাধবের অবস্থা দিনে দিনে আরো খারাপ হতে থাকলো। কতদিন আর ঘরে বসে থাকবে? কিছু কাজ করছো না কেন? আমি একজন কৃষক। তুমি তো জানো, চাষবাস ছাড়া আর তো আমি কিছুই জানি না। চাষের কথা বলছো? চাষ আর আছে কোথায়? চাষ বাদ দিয়ে যাও, অন্য কিছু কাজ করো। এই ছোট গ্রামে আমাকে অন্য কাজ কে দেবে? কি যা তা বলছো তুমি মিনতি? তাহলে এই গ্রামে না হলে অন্য গ্রামে যাও, কোথাও না কোথাও তো দুটো উপার্জন মিলবে। কিছু সময় ভাবতে থাকলো, তারপর সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উদয়নগর রাজ্যে যাব।
শুনেছি ওখানে মজুরি খুব ভালো পাওয়া যায়। তুমি আমার জন্য কিছু রুটি বানিয়ে দাও, রাস্তায় খিদে পেলে খেয়ে নেব। ঘরে শুধুমাত্র কিছুটা আটা আছে, যা দিয়ে একটা মাত্র রুটি হবে, আর সবজি করার মতো তো কিছুই নেই। মাধব মন খারাপ করে বলল, যদি ওটা আমি নিয়ে চলে যাই তাহলে তুমি কি খাবে? আমার চিন্তা করো না, আমি ঘাস পাতা খেয়ে ঠিক দিন কাটিয়ে দেব। মিনতি একটা রুটি বানিয়ে মাধবকে দিল। মাধব রুটি নিয়ে পায়ে হেঁটে উদয়নগরের দিকে যেতে লাগলো। রাস্তাটি একটা গভীর জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে। কিছু সময় পরে দিনের আলো কমতে শুরু করলো, আর মাধবের খিদের জ্বালায় পেটে ইঁদুর দৌড়াতে লাগলো। তখন ওর নজর একটা জলাশয়ের দিকে পড়ল। হ্যাঁ, অবশেষে একটা জলাশয় দেখতে পেলাম। এবার রুটিটা খেয়ে তৃষ্ণা মিটিয়ে নেব। কিছু তো একটা ভালো হলো। ও জলাশয়ের কাছে গেল এবং রুটি বের করলো আর বলল, আরে এ তো কেবলমাত্র একটাই, যদি আমি খেয়ে নেই কি বা ভালো হবে। ঠিক তখনই জলের মধ্যে কিছু একটা হতে থাকলো। আসলে ওই জলাশয়ে একটা রাক্ষস থাকতো। এ আবার কি ভয়ানক তান্ত্রিক, যে আমার জলাশয়ের পাশে এসে নির্ভয়ে বলছে যে একটা খেয়ে কি হবে? ও, মনে হচ্ছে ও আমাকে নিজের মন্ত্র দিয়ে ভস্ম করে দেবে। কিছু একটা করতেই হবে। তখনই রাক্ষস জলাশয়ের বাইরে এসে বলল, আমাকে মেরো না, আমি এই জলাশয়ে একাই থাকি, আমি অন্যদের খাই। তুমি আমাকে খেও না, আমায় ক্ষমা করে দাও। মাধব সব রহস্য বুঝতে পারল আর মনে মনে বলল, আরে আমি তো রুটি খাওয়ার কথা বলছি, আর এ ভাবছি আমি একে খাওয়ার কথা বলছি। চলো এই ভ্রমই কাজে লাগানো যাক। ঠিক আছে, তোমাকে আমি একটাই শর্তে খাবো না। তুমি আমাকে এমন কিছু দাও যেন আমি তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারি। এটা শুনে রাক্ষস তার হাত এদিক ওদিক ঘোরাতে থাকলো। হঠাৎ একটা সুন্দর খরগোশ তার সামনে প্রকট হলো। হ্যাঁ, একে নিয়ে যাও, তুমি বড় লোক হয়ে যাবে। এ কি সব ভুলভাল বলছো? এ খরগোশ নিয়ে আমি আবার কি করে বড় লোক হব? আরে মূর্খ মানুষ, এটা কোনো সাধারণ খরগোশ নয়। এটা কথা বলতে পারে, ভবিষ্যৎ দেখতে পারে, আর যখন তুমি এর কাছে চাইবে তখনই অনেক স্বর্ণ মুদ্রা পাবে, বুঝতে পারলে? আচ্ছা, যদি সত্যি এটা হয় তাহলে এই খরগোশ আমার, আর তুমি এবার এই জলাশয়ে ভালোভাবে নিরাপদে থাকতে পারো। ঠিক আছে, যাও এবার। মাধব খুশি হয়ে তার গ্রামের দিকে যেতে লাগলো। ও মনে মনে ভাবতে থাকলো, মিনতি যখন এই খরগোশের কথা শুনবে তখন ও খুব খুশি হবে। যখন আমি বড়লোক হব তখন কোনো গরিবের উপর দুঃখ আসতে দেব না। যদি একটা রাতের জন্য থাকার জায়গা পেতাম, খুব ক্লান্ত লাগছে। তখন ওর নজর একটা ঘরের উপর পড়ল, যার পাশে একটা বুড়ো ব্যক্তি দাঁড়িয়েছিল। মাধব ঘরটার দিকে যেতে লাগলো। মাধবকে দেখে বুড়ো বলল, আরে কে তুমি? দেখুন, আমি গ্রামে যাচ্ছিলাম, হঠাৎ সন্ধে নেমে গেল। দয়া করে একটা রাতের জন্য আমাকে একটু আশ্রয় দেবেন? তোমাকে দেখে তো চোর ডাকাত মনে হচ্ছে না। ঠিক আছে, কিন্তু একটাই রাত, সকাল হলেই চলে যেও। আমার একা থাকার অভ্যাস। মাধব ওই বুড়ো ব্যক্তির ঘরে আশ্রয় নিল। রাতের সময় বুড়ো ব্যক্তি কুটিরের ভিতর গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু মাধবের চোখ ওই জাদু খরগোশটির উপর ছিল। একবার এই খরগোশটাকে পরীক্ষা করে দেখা যাক, রাক্ষস সত্যি বলেছে না মিথ্যে বলেছে। আমার এক্ষুনি কিছু স্বর্ণমুদ্রা চাই। হঠাৎ তখনই কিছু স্বর্ণমুদ্রা প্রকট হলো। হ্যাঁ, আরে বাবা, রাক্ষস একদম সত্যি বলেছিল। কাল মিনতি এইসব দেখে অনেক খুশি হবে। মাধব এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল, কিন্তু ও এটা জানতো না যে বুড়ো ব্যক্তি ঘুমোচ্ছিল না, ও সব দেখছিল। আরে এর কাছে তো দেখছি জাদু খরগোশ আছে। যদি আমি এটা চুরি করে নেই, আমার অনেক কাছে আসবে। বুড়ো ব্যক্তি ঘরের পিছনে খরগোশটিকে লুকিয়ে দিল।
সকালে যখন মাধব উঠল, সে খরগোশটিকে না পেয়ে বুড়ো ব্যক্তিকে বলল, আরে আমার খরগোশটি কোথায় গেল? আরে তোমার খরগোশ তো জঙ্গলের দিকে চলে গেল। মাধবের সন্দেহ হলো। সত্যি করে বলো, আমার খরগোশ কোথায়? বলো। আরে তুই এখান থেকে চলে যা, আমি তোকে এখানেই মেরে রেখে দেব, কেউ জিজ্ঞেসও করতে আসবে না। মাধব ভয় পেয়ে সেখান থেকে আবার জলাশয়ের দিকে যেতে লাগলো। রাক্ষস, আরে ও রাক্ষস, বাইরে এসো, আমি তোমাকে ছাড়বো না, এক্ষুনি বাইরে এসো। রাক্ষস জলাশয় থেকে বেরিয়ে এলো। আবার কি হলো? আমি তো তোমাকে জাদুই খরগোশ দিয়েছিলাম না। আরে কি খরগোশ দিয়েছো? ও তো জঙ্গলে চলে গেছে। এটা আবার কি করে সম্ভব? তো তোমার কি মনে হচ্ছে আমি কি মিথ্যে বলছি? কোনো ব্যাপার নয়, আমি ওই রকম তোমাকে আরো একটা খরগোশ দিচ্ছি এক্ষুনি। না 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 না, আমার এমন শক্তি চাই যেন বড় বড় সেনাও আমার কাছে হার মানে, বুঝেছো? রাক্ষস প্রসন্ন হলো ও একটা আংটি তাকে দিল। এই আংটিটা তোমার, এটা দিয়ে তুমি যে কাউকে পাথর বানাতে পারবে, আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে, বুঝতে পারলে? মাধব আবার সেই কুটিরে ফিরে এলো এবং বুড়ো ব্যক্তিকে বলল, শেষবারের মতো বলছি, আমার খরগোশ ফিরিয়ে দাও। মনে হচ্ছে তুই এভাবে মানবি না, দাঁড়া তোকে এক্ষুনি দেখাচ্ছি। এই বুড়োকে এক্ষুনি পাথর করে দাও। মাধব এটা বলতেই বুড়োর শরীর পাথর হতে থাকলো। বুড়ো ভয় পেয়ে বলল, ক্ষমা করে দাও আমাকে, আমি লোভে পড়ে নিয়েছিলাম, ওই কুটিরের পেছনে লুকানো আছে। মাধব তাড়াতাড়ি কুটিরের পিছনে গিয়ে খরগোশটি নিয়ে এলো। ওটা ওখানেই ছিল। আমি বলতেই যাচ্ছিলাম ও বুড়ো কি করতে যাচ্ছিল, কিন্তু তুমি তো শুয়ে পড়লে। আরে হ্যাঁ, আমার তো মনেই নেই যে তুমি ভবিষ্যৎও বলতে পারো। মাধব খরগোশটি নিয়ে ঘরে এলো এবং সব কথা মিনতিকে বলল। তুমি সত্যি ভবিষ্যৎ বলতে পারো? হ্যাঁ, তোমরা এবার সত্যি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে। তো অনেক স্বর্ণমুদ্রা সামনে এনে দাও। হঠাৎ সত্যি অনেক স্বর্ণমুদ্রা সামনে চলে এলো। কিছুদিন পর মাধব গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে গিয়েছিল। ওর ঘর একদিন মহল হয়ে গিয়েছিল। একদিন জাদু খরগোশ ওর কাছে এসে বলতে লাগলো, কি বলছো? রাজা বিজয় তার সেনা নিয়ে অশোকনগরে প্রবেশ করে গেছে? হ্যাঁ, এবার সময় এসেছে জমিদারকে শিক্ষা দেওয়ার। এক্ষুনি যাও, এক থালা স্বর্ণমুদ্রা মহারাজকে উপহার দিয়ে বলো ঠাকুরপুর গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ওনাকে আমন্ত্রণ জানিয়েছে। মহারাজের জয় হোক। ঠাকুরপুর গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি আপনাকে আর মন্ত্রীজিকে আমন্ত্রণ জানিয়েছে মহারাজ। আরে বাপরে, এত স্বর্ণমুদ্রা! এত স্বর্ণমুদ্রা আমি তো কোনোদিন উপহার দেইনি কাউকে। একবার গিয়ে তো দেখতে হচ্ছে একে। মহারাজ মন্ত্রীকে সঙ্গে নিয়ে মাধবের মহলে পৌঁছালো এবং সে সব কিছু দেখে চমকে গেল। কিছু সময় পরে মাধব তার স্ত্রীর সঙ্গে হাজির হলো। আরে তুমি তুমি তো সেই কৃষক যে কিছুদিন আগে আমার কাছে ন্যায় বিচার চাইতে এসেছিলে। আর আপনি আমাকে ওই সময় ন্যায় বিচার দেননি, মনে আছে আমার সব। কিন্তু রাতারাতি এত কম সময়ে এত ধন সম্পদ তোমার কাছে কি করে এলো? ক্ষমা করবেন মহারাজ, এটা আমি চাইলেও আপনাকে বলতে পারবো না। তো তুমি আমাদের এখানে ডাকলে কেন? এখন তো তোমার এত ক্ষমতা যে তুমি ওই রকম 10টা জমিদারকে শাস্তি দিতে পারো। হ্যাঁ, মন্ত্রী ঠিক বলেছে। বলো মাধব, তোমার আসল উদ্দেশ্য কি? মহারাজ, আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, কিন্তু তার আগে আমি চাই আপনি আমার সাথে যে অন্যায় করেছেন তার আবার বিচার হোক। আর হ্যাঁ, এটা আপনার ভবিষ্যতের সঙ্গে যোগ আছে, আপনার রাজ্যও আপনার হাত থেকে চলে যেতে পারে মহারাজ। তুমি কি চাও, পরিষ্কার করে বলো। আমি চাই আপনি আমার মহলে জমিদার রঘুনাথ মোড়ল আর হরিপদ ওই 4 জনকে নিয়ে আসুন আর ওদের জিজ্ঞাসা করুন আমি সত্যি জমি বিক্রি করেছি কি না। সিপাই, যাও এক্ষুনি 4 জনকে ডেকে আনো। কিছু সময় পরে ওই 4 জন ওখানে হাজির হলো। মোড়ল সাহেব, বলুন সত্যি করে আমি জমিদারকে সেদিন সত্যি জমি বিক্রি করেছিলাম কি না? ক্ষমা করে দাও মহারাজ, আমি জমিদারের চাপে মিথ্যে বলেছিলাম। আমিও মিথ্যে বলেছিলাম, কারণ ও আমার মেয়ের বিয়ে বন্ধ করে দেবে বলেছিল।
আরে মহারাজ, এরা এখন মিথ্যে বলছে, আগে সত্যি বলেছিল। অপদার্থ সব। মহারাজ, দেখেছেন আপনি, যখন আমি গরিব ছিলাম তখন এরা জমিদারের পক্ষে কথা বলেছিল, কিন্তু এখন যেই দেখেছি আমি ধনী হয়ে গেছি, এখন আমার পক্ষে কথা বলছে। মহারাজ, আমি এটাই চাই, আপনার রাজ্যে ধনী গরিব বিচার না করে সবাই যেন সঠিক বিচার পায়। সিপাই, এই 4 জনকে ধরে নিয়ে এক্ষুনি কারাগারে বন্দি করো, যাও। আমাকে ক্ষমা করে দাও মহারাজ। মাধব, বাঁচা মাধব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু আমার জমিন আমাকে ফিরিয়ে দিতে হবে। আর যদি কোনো দিন কোনো গরিবের সঙ্গে অন্যায় করতে দেখি, তার আর কোনো ক্ষমা হবে না। জমিদার ও রঘুনাথ লজ্জায় মাথা নিচু করে চলে গেল। মোড়ল আর হরিপদও চলে গেল। রাজা অশোক তার সেনা নিয়ে আপনার রাজ্যে প্রবেশ করে গেছে কিন্তু মহারাজ, আর এটা সবাই জানে, আপনার সেনার থেকে অনেক বেশি শক্তিশালী রাজা অশোক। তো তো মনে হচ্ছে তো আমাকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনি শুধু রাজা অশোককে আমার সঙ্গে একবার সাক্ষাৎ করিয়ে দিন, আমি ওকে রাজ্য থেকে চলে যেতে বাধ্য করব। যদি তুমি সত্যি সত্যি এটা করতে পারো, তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। মহারাজ রাজা অশোককে একটা স্থানে ডেকে আনলো। রাজা অশোক, আমার একটা সঙ্গী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। কি ব্যাপার? এইভাবে ডেকে আনার তো কোনো মানেই হয় না। সবাই জানে আমি তোমার থেকে বেশি শক্তিশালী। এইটা শুনে মহারাজ ওখান থেকে চলে গেল, আর মাধব সেখানে উপস্থিত হলো। রাজা অশোককে এক্ষুনি পাথরে পরিণত করে দাও। রাজা অশোক ধীরে ধীরে পাথরে পরিণত হতে থাকলো। আরে দাঁড়াও দাঁড়াও, কি করছো? দাঁড়াও। তোমার কাছে সময় আছে, যদি তুমি এক্ষুনি রাজ্য ছেড়ে চলে না যাও তাহলে সারা জীবন তুমি পাথর হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি, আমার সেনাদের নিয়ে চলে যাব, সত্যি বলছি। রাজা অশোক পাথর হওয়া থেকে মুক্তি পেল এবং ভয় পেয়ে চলে গেল। ঠিক পরের দিন মহারাজ মাধবকে ডেকে পাঠালো। আরে মাধব, তুমি এসব করলে কি করে? মহারাজ, বাস এটাই তো আমি আপনাকে বলতে পারবো না, কিছু কথা না হয় রহস্যই থাক, সেটাই ভালো। ঠিক আছে, তোমাকে আর জিজ্ঞেস করব না, কিন্তু আমার বন্ধুত্ব স্বীকার তোমাকে করতেই হবে। মাধব হাসতে থাকলো। ঠিক তখন ওখানে জাদুই খরগোশ ছুটে মাধবের কাছে চলে এলো। এক খরগোশ তো খুবই সুন্দর। বাস বুঝে নিন মহারাজ, এই আমার সত্যিকারের বন্ধু।